আপনি যে সবচেয়ে মূল্যবান সম্পত্তির মালিক হতে পারেন তা হলো একটি খোলা হৃদয়। আর আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হতে পারে প্রশান্তি। একটি চোখ হারানোর পরে যদি আপনি তার বদলে আরেকটি চোখ কেড়ে নিতে চান, তখন পুরো পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে। প্রশান্তিময় পৃথিবী গড়ে তোলার জন্য সবচেয়ে জরুরি হলো ক্ষমা। ক্ষমা করা শিখে গেলেই আপনি প্রশান্তিতে থাকতে শুরু করবেন। জোর করে কখনো মানসিক প্রশান্তি আনা যায় না, এটি শুধুমাত্র অনুধাবন করার মাধ্যমেই অর্জন করা যায়। প্রথমে আপনি আপনার নিজের মনের প্রশান্তি নিশ্চিত করুন, তবে আপনি আপনার আশপাশের মানুষদের প্রশান্তির চেষ্টা করতে পারবেন। প্রশান্তির খোঁজ সবাই করে, কিন্তু কয়জনে পায় তা? আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি অল্প পরিমাণে একটু কটনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বেশি পরিমাণে স্প্রে করে নিয়েছিলাম, আর সেটা দিয়েই আমি সুইচ বোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর একইভাবে আমার বাসায় যতগুলো সুইচ বোর্ড ছিল সবগুলাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ঘরের ঝুল ছেড়ে নিচ্ছি। ঘরে খুব বেশি ঝুল হয় নাই, তারপরেও সামনে যেহেতু ঈদ, তো ঈদের আগেই ভাবলাম ক্লিনিং এর কাজগুলা করে ফেলি। এই কাজগুলা যেহেতু আমাকেই করতে হবে, তাই আমি একটু একটু করে আমার সুবিধা অনুযায়ী করে নিব। ঈদের আগে শুধু যে ক্লিনিং এর কাজ থাকে তা কিন্তু নয়, ঈদের আগে কিন্তু নানান ধরনের কাজ থাকে। ঝুল ঝাড়ার কাজটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়, কারণ উপরের দিকে তাকিয়ে যখন ঝুল ঝাড়া হয় তখন আমার মাথার ভিতরে ঘুরতে থাকে। তারপরেও কিছু করার নাই, এগুলা কিন্তু আমাকেই করতে হবে। যার কারণে আমি কিন্তু ঘরে তেমন একটা ঝুল হতে দেই না, যখনই অল্প একটু ঝুল হয় তখনই ঝেড়ে ফেলি। এতে করে সময়টা অনেক কম লাগে আর কষ্টও কম হয়। ঝুল ঝাড়ার পর এখন আমি ডাইনিং এর ওয়ালটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং এর ওয়ালে যেহেতু টাইলস বসানো, এটা কিন্তু কয়েকদিন পর পর ময়লা হয়, আর ময়লা হলে দেখতে খুবই বাজে লাগে। তো কিছুদিন পর পর আমি এভাবে পরিষ্কার করে ফেলি। ওয়াল যেহেতু অনেকটা উঁচু হয়, তাই হাত দিয়ে কিন্তু মোছা সম্ভব হয় না। হাত দিয়ে মুছতে গেলে চেয়ার পেতে তার উপরে দাঁড়িয়ে মুছতে হয়, তো ওভাবে মোছাও কিন্তু অনেকটা ঝামেলার। যার কারণে আমি এভাবে মপ দিয়ে মুছে ফেলি, এতে করে কাজটা অনেক সহজ হয় আর সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আমি গরম পানির মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে তারপরে এটা পরিষ্কার করে ফেলি। এরপর আমি দরজাগুলা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আমি কিন্তু কিছুদিন পর পরই এভাবে জানালা দরজাগুলা খুব সুন্দর করে মুছে ফেলি, তারপরেও দেখা যায় কি কয়েকদিন পর পর একদম ধুলার একটা আস্তরণ পড়ে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। আমি বুঝি না এত ধুলাবালু কোথা থেকে আসে। আজ যতটুকু সম্ভব আমি ক্লিনিং এর কাজ করে ফেলবো, আর বাকি যেটুকু থাকে সেটা আর 1-2 দিন করলেই হয়ে যাবে। আমি কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় এসে তারপরে এই কাজগুলা শুরু করেছিলাম, এবং কি কি কাজ করব সেটা প্ল্যান করে তারপরে কাজ শুরু করেছি। একটার পরে একটা আমি ধাপে ধাপে করে নিচ্ছি। যে কোনো কাজ শুরুর আগে যদি একটু প্ল্যান করে নেওয়া হয় তাহলে কিন্তু ওই কাজটা অনেক দ্রুত করা সম্ভব হয়। এরপর আমি বাসায় যে ওয়ালমেট গুলো আছে সেগুলাকে সুন্দর করে মুছে নিচ্ছি। কাজগুলো আমি কিন্তু খুবই দ্রুত করে নিচ্ছিলাম, কারণ আমার যেহেতু সময় বাঁধা থাকে। 12:30টার মধ্যে সাউদাকে আনতে যেতে হবে, এরপর ফাতেমাকে আনতে যেতে হবে। তো এই সময়ের মধ্যে আমার কিন্তু সব কাজগুলা কমপ্লিট করতে হবে। আর এই কাজগুলা করতে গিয়ে আমি কিন্তু দুপুরের রান্নাটাও করতে পারি নাই। তো সাউদা আর ফাতেমাকে বাসায় এনে তারপর দুপুরে রান্না করব। যদিও আজ দুপুরে রান্নায় তেমন কোনো ঝামেলা করব না, ভর্তা দিয়ে দিব আর কিছু একটা রান্না করে নিব যেটা ঝটফট করা যায়। এখন আমি ফ্যানগুলা পরিষ্কার করব। তো ফ্যান পরিষ্কার করার জন্য আমি পানির মধ্যে একটু সার্ফ এক্সেল গুলা নিয়েছি, আর সেটাতে বাচ্চাদের একটা পুরাতন গেঞ্জি ভিজিয়ে তারপর সুন্দর করে পানিটা চিপে নিয়েছি। এখন আমি এই ভেজা গেঞ্জি দিয়ে ফ্যানটাকে সুন্দর করে মুছে নিব।
একইভাবে আমার বাসায় যতগুলা ফ্যান আছে সবগুলাই কিন্তু পরিষ্কার করে নিব। ভেজা ন্যাকড়া দিয়ে ফ্যানটা মোছার কারণে ফ্যানের গায়ে যে ময়লা থাকে সেটা কিন্তু নিচেই পড়ে না। তাছাড়া আমি যেহেতু সার্ফ এক্সেল দিয়েছিলাম তাই ফ্যানের ময়লাগুলাও কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে যদি ফ্যান পরিষ্কার করা হয় তাহলে সময় কিন্তু একদমই কম লাগে আর ফ্যানগুলাও খুব সুন্দর পরিষ্কার হয়। আমার বাসায় টোটাল 6টা ফ্যান আছে, তো 6টা ফ্যান পরিষ্কার করতে আমার খুবই অল্প সময় লেগেছিল। ফ্যান পরিষ্কার করার পরে এখন আমি রেডি হচ্ছি সাউদার ফাতেমাকে আনতে যাব, তাই অলরেডি 12:30টা বেজে গিয়েছে। তো আমি কিন্তু খুবই দ্রুত রেডি হয়ে নিচ্ছি, কারণ সাউদা আবার মন খারাপ করে যেতে দেরি হলে। তারপরেও আমার কিন্তু যেতে দেরি হয়ে যায়, কারণ প্রতিদিনই কোনো না কোনো কাজ হাতে থাকে, যার কারণে আমারও দেরি হয়ে যায়। আজ যতটুকু ক্লিনিং এর কাজ করতে চেয়েছিলাম সবই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই হবে। আমি তো চলে যাচ্ছি সাউদা আর ফাতেমাকে আনতে। এই ফাঁকে মাইমুনা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, এরপর ঘরটা মুছে দিবে। আমি আর সময় পাবো না, কারণ ওদেরকে বাসায় আনতে আমার বেজে যাবে 1:15। এরপরে আমার আবার দুপুরের জন্য রান্না করতে হবে। মাইমুনা যেহেতু 10:30টার মধ্যে বাসায় চলে আসে, তাই ও আমাকে কিন্তু টুকিটাকি কাজে হেল্প করতে পারে, যেটার কারণে আমি অনেকখানি উপশম পাই। আজ এই কাজটুকু যদি ও না করে দিত তাহলে আমার কিন্তু হিমশিম খেতে হতো, অনেক কষ্ট হয়ে যেত। যাই হোক, বাসা থেকে নিচে নেমে দেখি রাস্তায় অনেক জ্যাম, তো আমাকে অনেকখানি হেঁটে আসতে হয়েছে। এরপর রিক্সা পাচ্ছিলাম না, তো হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর রিক্সা খুঁজছিলাম। অবশেষে একটা রিক্সা পেয়েছি, এরপর রিক্সায় উঠে গিয়েছি। আমি দেখেছি যেদিন একটু সমস্যায় পড়ি সেদিন চারিদিক থেকে সমস্যা এসে হাজির হয়। আজ এমনিতে দেরি হয়ে গিয়েছে, তার উপরে আবার জ্যামে পড়েছি। তাছাড়া বাসায় যেহেতু অনেক কাজ করেছি তাই কিন্তু প্রচুর গরম লাগছিল, তার উপরে বাইরে প্রচন্ড রোদ ছিল, তো হাঁটতেও অনেক কষ্ট হচ্ছিল। এরপর ওদেরকে নিয়ে বাসায় এসে আমি কিন্তু বোরকাটাও খুলি নাই। আমি প্রথমে ভাতটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই আমি আলু আর উস্তে সেদ্ধ দিয়ে দিয়েছি। আলাদা করে সেদ্ধ করতে গেলে বেশি সময় লেগে যাবে, তাই আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। চালটা আমি আগেই ধুয়ে রেখে গিয়েছিলাম, পাশাপাশি আলু কেটে আর উস্তে কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম। এখন শুধুমাত্র গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি বোরকাটা খুলে নিয়েছি আর এই সাইডে মাইমুনা ঘরটা মুছে নিচ্ছে। এখানে আমি কিছু ঘাটকল কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ, গোটা রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এখন এগুলা সব একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। কোনো কোনো অঞ্চলে এটাকে খারকল বলে থাকে, তবে আমাদের অঞ্চলে এটাকে কিন্তু ঘাটকল বলে। এখানে আমি নিয়েছি 3টা এলাচ আর কয়েক টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। কোনো রকম পানি না দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এরকম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো তেল দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টা ডিম দিয়েছি। ডিম দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমাদের অঞ্চলে বলে ঘাটকল ভাতে। এটা কিন্তু ভাতের উপরে দেওয়া হয়, আমি মাকে দেখেছি ভাতের উপরে দিতে। তবে আমি যে হাঁড়িতে ভাতটা রান্না বসিয়েছি সেটার মধ্যে এই পাত্রটা ঢুকবে না, যার কারণে আমি রাইস কুকারে এটাকে স্টিম করে নিচ্ছি।
কিছুক্ষণ ভাপানোর পরে এটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ভেতরে কাঁচা আছে কিনা দেখার জন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। পুডিংটা যেভাবে চেক করা হয় ঠিক সেভাবেই চেক করে নিচ্ছি। তো এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। আমার মার হাতে এটা অনেক ভালো হয়, খেতে ভীষণ মজা লাগে। আমি যতবার বানিয়েছি অনেক চেষ্টা করেও মায়ের মতো করে বানাতে পারি নাই। যাই হোক, সারাদিন কিন্তু অনেক কাজ করেছি আর অনেক ক্ষুধাও লেগে গিয়েছে। তো গরম গরম ভাতের সঙ্গে আলু ভর্তা আর ঘাটকোল ভাপা, সঙ্গে এক টুকরো লেবু নিয়েছি। তো সব মিলিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। বিকেলের দিকে মাইমুনার বাবা কিছু আম এনেছে। বাজার থেকে আম আনলে খেতে একদমই ভালো লাগে না, তাছাড়া কি দিয়ে পাকিয়েছে আল্লাহই জানে। এগুলা একদম বাগান থেকে আনা, আমগুলা সবই কাঁচা ছিল। আমি দেখছিলাম পাকা আম আছে কিনা। তো দুইটা নরম আম পেয়েছি, খুব বেশি পাকা না। বাচ্চাদেরকে চেয়েছিলাম বিকেলে পাকা আম কেটে দিতে, তো যেহেতু পাকা নাই তাই ওদেরকে আর আম দেওয়া হয়নি। দুপুরের পরে আমি একটু বাজারে গিয়েছিলাম, কারণ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল। এখনো কিন্তু মাসের বাজার করা হয় নাই। এক প্যাকেট গুঁড়া দুধ এনেছিলাম, তো সেটাকে একটু রিফিল করে নিয়েছি। এখন কিন্তু বিকেল 5টা বেজে গিয়েছে, আর বিকেল 5টার পরেই আমার রান্নাঘরের এই জায়গায় রোদ আসে। তো আমি এখন আমার 3 প্রিন্সেসের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আজ ওদেরকে বিকেলের নাস্তায় বিস্কিট আর নারকেলের নাড়ু দিব। সারাদিন যেহেতু অনেক কাজ করেছি তাই এখন আর নাস্তা রেডি করতে ইচ্ছা করছে না, যার কারণে এগুলাই দিয়ে দিচ্ছি। আম কেটে দিতে চেয়েছিলাম, তবে আম যেহেতু পাকা নাই তাই আর দেওয়া হলো না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।